হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে অবশ্যই একটা বিশেষ দিন। বাই দ্য ওয়ে, প্রথমেই আমি বলে দিই, আমি এত সেজে গুজে বসেছি কারণ আমার একটা বন্ধুর বিয়ে আছে, তো বরযাত্রী যাবো, সেটা অ্যাটেন্ড করতে হবে। তো আজকে অবশ্যই একটা বিশেষ দিন। রাম জন্মভূমির প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠা, আপনারা যেভাবেই দেখেন সেটা হচ্ছে। তো আজকের যে বিশেষ অকেশন, তার সাথে আমার যেটা সব থেকে পছন্দের বিষয়, যারা আমার রেগুলার লিসনার তারা জানেন, সিনেমার ইতিহাস, এই দুটোকে কম্বাইন করে আমরা একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে শ্রীরামকে ওভার দ্য ইয়ার্স কিভাবে সিনেমাতে রিপ্রেজেন্ট করা হয়েছে, শ্রীরামের সিনেম্যাটিক হিস্ট্রি, এবং তার সাথে সাথে যেটা আমার সব থেকে পছন্দের রামায়ণের অ্যাডাপ্টেশন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বহু মানুষেরই সব থেকে পছন্দের রামায়ণের অ্যাডাপ্টেশন, সেটা নিয়েও অ্যানালিসিস করব। তো প্রথমেই আমি বলি যে ভারতবর্ষে প্রথমবার রামায়ণ অ্যাডাপ্ট হচ্ছে 1917 সালে, আজ থেকে 107 বছর আগে। 1917 সালে রামায়ণ প্রথমবার বিগ স্ক্রিনে অ্যাডপ্ট হচ্ছে। সিনেমার নাম ছিল লঙ্কা দহন, এবং সিনেমাটা বানাচ্ছেন যিনি ভারতবর্ষের প্রথম অফিসিয়াল সিনেমা বানিয়েছিলেন, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে অবভিয়াসলি 1913 সালে রাজা হরিশ্চন্দ্র বানিয়েছিলেন, যেটা অফিসিয়ালি ইন্ডিয়ার ফার্স্ট সিনেমা। অফিসিয়ালি বলছি কারণ তার আগে হীরালাল সেন আছেন, এবং হীরালাল সেনের হিস্ট্রিটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি, এবং তিনি পরবর্তীকালে 1917 সালে প্রথমবার রামায়ণও বানাচ্ছেন। এবার আমরা যখন এই রামায়ণের কথা বলি বা শ্রীরামের কথা বলি, আমাদের একজনের চেহারা মাথায় আসে, সেটা হচ্ছে অরুণ গোভিল, এবং সেই টিভি সিরিজটায় আমি আসছি। কিন্তু অরুণ গোভিলেরও অনেক আগে আরও একজন অভিনেতা 1940s এবং 1950s নবার শ্রীরামের রোল করেছিলেন, তার নাম হচ্ছে প্রেম আদির। তো এই প্রেম আদির 1942 সালে ভারত মিলাপ থেকে শুরু করে 1956 সালে রামায়ণ অবধি 9টা সিনেমাতে রামের রোল করেছিলেন, যেটা একটা রেকর্ড। মানে একটা চরিত্র ভারতীয় সিনেমায় মানে কারোর রিপিটেডলি প্লে করা রেকর্ড হচ্ছে প্রেমাদিরেরই অ্যাজ শ্রীরাম। এবং প্রেমাদিরকে নিয়ে একটা মজার ঘটনা আছে। 1943 সালে রাম রাজ্য বলে তিনি একটা সিনেমা করেন, উইচ ইজ ওয়ান অফ দ্য 9 ফিল্মস ওয়ার হি প্লেড শ্রীরাম। সেটায় আমাদের যে অজি আদি পুরুষ, আদিমতম পুরুষ মহাত্মা গান্ধী, সেটা কথিত আছে সেটা নাকি তার দেখা একমাত্র সিনেমা। মানে এটা সত্যি মিথ্যে আমি জানি না, বাট এরকম শোনা যায় যে আমাদের মহাত্মা গান্ধী, তিনি মহাত্মা গান্ধী না, যাই হোক মোহনদাস গান্ধী, তো মোহনদাস গান্ধী নাকি জীবনে একটাই সিনেমা দেখেছিলাম, সেটা হচ্ছে রাম রাজ্য, কারণ সবরমতী আশ্রমে ওয়াইফাই ছিল না হয়তো। তো যাই হোক, তো তারপরে 50s-60s যাচ্ছে মানে রামায়ণ নিয়ে কিন্তু অ্যাডাপ্টেশন কোনোদিনই বন্ধ হয়নি। এবং এটার কারণ কি বলুন তো, এবং এটা হয়তো আমি আগে আলোচনা করেছি, আমরা যদি ভারতীয় সিনেমার ন্যারেটিভটাকে ব্রেকডাউন করি না, একদম ভেঙে ভেঙে পুরোপুরি মলিকিউলার লেভেলে নিয়ে আসি, তাহলে আমরা তিনটে জিনিসের ইনফ্লুয়েন্স সব থেকে বেশি পাবো: রামায়ণ, মহাভারত আর পার্সি থিয়েটার। পার্সি থিয়েটারের কথা আমি মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ছে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, হীরালাল সেনের ভিডিওটাতে বলেছিলাম। এই তিনটে জিনিস কিন্তু আমরা যদি ভারতীয় সিনেমার ন্যারেটিভকে একদম ভেঙে 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 একদম আনুবীক্ষণিক লেভেলে নিয়ে আসি, এই তিনটে জিনিসের ইনফ্লুয়েন্স আপনারা পাবেন প্রত্যেক ক্ষেত্রে, এবং সেটা সব ক্ষেত্রে। তো তারপরে আছে 1987-এ রামায়ণ টিভি সিরিজ, যেটা অবভিয়াসলি মানে অরুণ গোভিল অ্যাজ শ্রীরাম এবং রামানন্দা সাগার বানাচ্ছেন এই সিনেমা, মানে এই শোটার ক্রিয়েটার ছিলেন। তো যেটা অ্যাকচুয়ালি মানে অনেকের কাছেই হয়তো ডেফিনিটিভ শ্রীরামের ক্যারেক্টারটা, এবং সেটাই ডেফিনিটিভ শ্রীরাম, এবং সেটা কিন্তু মানে এটার গিনেস বুকে নাম আছে, ইট ইজ দি মোস্ট ওয়াস্ট টিভি সিরিজ অফ অল টাইম। শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে এটার গিনেস বুকে নাম আছে দি মোস্ট ওয়াস্ট টিভি সিরিজ অফ অল টাইম। পরবর্তীকালে বিবিসি ডকুমেন্টারিও করেছিল এই রামায়ণ টিভি সিরিজটা ফেনোমেনন নিয়ে। মানে রোববার সকালে যখন প্রিমিয়ার হতো, তখন মানে ডিডি ছিল আর কি, দূরদর্শন ছাড়া অন্য কোনো চ্যানেল ছিল না, লেট 80s-এর কথা বলছি। তো তখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, মানে দোকান পাশার বন্ধ হয়ে যেত। বিবিসি ডকুমেন্টারি করেছিল পরবর্তীকালে। তো তারপরে 1993-তে আসছে যেটা আমার পার্সোনাল ফেভারিট ফিল্ম, বাই ফার অ্যান্ড অ্যাওয়ে, বাই ফার আমার মতে বেস্ট রামায়ণের অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে ইউগো সাগির দ্য রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম, ইউগো সাকির সিনেমা, ইন্দো জাপানিজ প্রোডাকশনে। সেটাতে আমি কাম ব্যাক করছি, ওটা নিয়েই আমরা অ্যানালিসিস করব। দ্যাট ওয়াজ দ্য মুভি আই ওয়াজ টকিং অ্যাবাউট। তারপরে অন্যান্য হয়েছে, মানে ওই রামায়ণার যে টিভি সিরিজটা ছিল সেটা স্পিন অফ হয়ে লভ কুশ হয়েছে, এবং হতেই থেকেছে। 2023 সালে আদিপুরুষ দেখলাম, হুইচ ওয়াজ ফাকিং অফুল। মানে আদিপুরুষ ট্রোল করার মতো সিনেমাও নয়, মানে ইটস আ মুভি, মানে ইউ ক্যান নট মেক ফান অফ দ্যাট মুভি, মানে ইটস নট ইভেন গুড এনাফ ফর দ্যাট। তো বাদ দিলাম, এবছর 2024 সালে হনুমান হয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড মুভি, এবং
মানে মানে রামায়ণটাকে বলা হয়েছে হনুমানের পয়েন্ট অফ ভিউ থেকে, তো সেটা একটা ইউনিক অ্যাপ্রোচ। তো এই হচ্ছে রামায়ণের খুব ছোট করে একটা বললে ভারতীয় সিনেমা ইতিহাস। যেটা বললাম, ভারতীয় সিনেমায় রামায়ণের ইতিহাস ওইভাবে বলা যায় না, কারণ ভারতীয় সিনেমা আমরা যদি ভাঙি ন্যারেটিভ স্ট্রাকচারটা, এই তো ওই রামায়ণ মহাভারত আর পার্সি থিয়েটারে এসেই দাঁড়াবে। তো এবার আমরা আসবো হচ্ছে 1993 সালে, যেটা আমার মতে সব থেকে মানে বেস্ট রামায়ণের অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে ইউগো সাকির রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম। তার আগে ইউগো সাকির সম্পর্কে বলে নেওয়া ভালো। তিনি 1927 বা 28 জাপানে জন্মাচ্ছেন, এবং সেখানে জন্মাবার পরে তিনি খুব কম বয়সে তার মা বাবাকে হারান। হি অবভিয়াসলি উইটনেস দ্য হিরোশিমা অ্যান্ড নাগাসাকি বম্বিং, এবং তারপরে তিনি অ্যাডভার্টাইজমেন্ট জগতে আসেন। তিনি 1970 সালে ভারতবর্ষে আসেন, এবং ভারতবর্ষে আসার পরে ভারতীয় কালচার, ভারতীয় মাইথোলজিতে তিনি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হয়ে পড়েন ইউগো সাকি। তো এবং তিনি ভারতবর্ষকে কেন্দ্র করে বহু ডকুমেন্টারিজ বানিয়েছিলেন, এবং তিনি 1983 সালে দ্য রামায়ণ রেলিক্স বলে একটা ডকুমেন্টারি বানান, যেটা অযোধ্যাতে যখন রাম মন্দির মানে রাম জন্মভূমিকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এবং ইভ্যাকুয়েশনটা হচ্ছে, মানে ডাক্তার NN লাল করেছিলেন ইভ্যাকুয়েশনটা, তো সেইটাকে নিয়েও তার একটা ডকুমেন্টারি আছে দ্য রামায়ণ রেলিক্স বলে, যেটা মানে জাপানে আর কি জাপানের সরকার দ্বারা প্রিমিয়ার করা হয়েছিল। তো 1993-তে ইউগো সাকি একজন ভারতীয় ভেটারান অ্যানিমেটার, তার নাম হচ্ছে রামমোহন, তাদেরকে মিলে বানাচ্ছেন হচ্ছে রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম, যেটা বলতে গেলে যে রামায়ণা ইন আ অ্যানিমে ফর্ম। এবং মানে আমার কাছে দেখা, এবং হয়তো আমার বয়সী যারা হয়তো অনেকের কাছেই, ইট ইজ দি ডেফিনিট রামায়ণ। কারণ আমি ওই অরুণ গভিল রামানন্দ সাগারের রামায়ণটা আমি দেখিনি, আই ওয়াজ বর্ন মাচ আফটার দ্যাট। আমার কাছে ডেফিনেটলি রামায়ণ কিন্তু ওইটা ইউগো সাকির রামায়ণ, অন্য কালচারের অবশ্যই, বাট সিনেমাটা আপনারা যদি দেখেন ইটস ওয়ান্ডারফুল। প্রথমত সিনেমাটার মানে ভিজুয়ালটা, হাউ গুড ইট লুকস, আপনারা যদি দেখেন 1993 সালের সিনেমা, অ্যানিমেশনের কোয়ালিটি অনবদ্য, মানে ইন্ডিয়ান কালচারটাকেও রেখেছে, আবার তার মধ্যে জাপানিজ সেন্সিবিলিটি, যেটাকে অ্যানিমে মানে অ্যানিমে স্টাইলে অ্যানিমেশন, দুটোকেই রেখে মানে ইটস আ ওয়ান্ডারফুল মুভি টু লুক অ্যাট, জাস্ট দ্য ভিজুয়াল পয়েন্ট অফ ভিউ। এবং ভারতীয় যে মানে রামায়ণ এবং রামায়ণের ওপরে ভারতীয় যে কালচারের ইম্প্যাক্ট, সেটাকে এত সুন্দর করে ক্যাপচার করেছে সিনেমাটা। এবং সিনেমাটা আরও একটা জিনিস, মানে ইট ইজ লাইটনিং পেস্ট, মানে রামায়ণের পুরো গল্পটা একটা 2 ঘন্টা 10 মিনিট 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে বলা, যেটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি ফিট। মানে রামায়ণের গল্পটা যতটা বড়, এবং এখানে কিন্তু মানে এই নয় যে প্রচুর এলিমেন্টস বাদ দিয়ে দিয়েছে বা রামায়ণের গল্পটা ইনকমপ্লিট লাগছে, একটা কমপ্লিট রামায়ণের গল্প। আপনারা যদি এমন একজন মানুষকে যে রামায়ণ সম্পর্কে কিচ্ছু জানে না, তাকে রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম সিনেমাটা দেখান, তার কিন্তু রামায়ণ সম্পর্কে যতটা জানার সে জেনেই যাবে। তো এত কম স্পেসে এতটা কিছু প্যাক করা, লাইটনিং পেসিং, মানে অসাধারণ। ভিজুয়ালি ইট ওয়াজ স্টানিং, এবং এটা পরবর্তীকালে বহু ভাষা মানে বহু দেশে রিলিজ করা হয়েছিল, ইন্দো জাপানিজ কো প্রোডাকশন ছিল। হিন্দিতে যে ডাবটা হয়েছিল সেই ডাবটাই হয়তো দেখেছেন সবাই, তো সেটাতে অরুণ গোভিল আর কি ভয়েস দিয়েছিলেন, এবং এটা আমেরিকাতেও ডাব হয়েছিল দ্য লাইট অফ দ্য প্রিন্স অফ লাইট বলে। এবং সেটা নিয়ে একটা মজার ঘটনা আছে, আমি সেটাতে লাস্টে আসছি। তো দ্য মানে ইউগো সাকির সিনেমা অ্যালং উইথ রামমোহন, ইট ইজ মাই ফেভারিট রামায়ণ অফ অল টাইম। আমি আবারও বললাম, আমি টিভি সিরিজটা অনেক পরে দেখেছি, কিন্তু ছোটবেলায় আমি এইটা কার্টুন নেটওয়ার্কে দেখতাম, অসম্ভব, ইট স্টিল হোল্ডস আপ। মানে ভিজুয়াল স্টাইল বলুন, স্টোরি টেলিং বলুন, অ্যানিমেশন স্টাইল স্পেশালি, এবং ওই যে যেটা বললাম যে রামায়ণের পুরো গল্পটাকে কোথাও কোনো রকম কম্প্রোমাইজ না করে এত ছোট টাইমে একটা বলে দেওয়া, অসম্ভব সুন্দর সিনেমা। ইটস মানে বাই ফার দ্য বেস্ট রামায়ণ। মানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি এনি ডে বলবো ইট ইজ দ্য বেস্ট রামায়ণ মুভি অফ অল টাইম। এবার এটা মানে লাস্ট একটা ছোট্ট অ্যানিকডোট বলে মানে গল্পটা শেষ করব। তো এই লেজেন্ড অফ মানে রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম অনেক ভাষায় ডাব হয়েছিল। হিন্দিতে লর্ড রামের রোল গলা দিয়েছিলেন হচ্ছে অরুণ গোভিল। হলিউডে যে ডাবটা হয়েছিল সেটার নাম ছিল হচ্ছে দ্য প্রিন্স অফ লাইট, ঠিক আছে, এবং ইউরোপেও ডাব হয়েছিল ওয়ারিয়ার প্রিন্স বলে। তো হলিউডে যে ডাবটা হয়েছিল সেখানে ন্যারেটার ছিলেন হচ্ছেন জেমস আর্ল জোন্স, মানে যিনি দার্থ ভাদেরের ভয়েসটা দিতেন, দার্থ ভেডারের যে ভয়েসটা স্টার ওয়ার্সে, ইট ওয়াজ হিজ ভয়েস, জেমস আর্ল জোন্স। সো জেমস আর্ল জোন্স ওয়াজ দ্য ন্যারেটার, এবং লর্ড রামের ভয়েস দিচ্ছেন
এবং আই সোয়ার আই এম নট মেকিং দিস আপ, আমাদের ব্রেকিং ব্যাডের মেথ স্পেশালিস্ট ওয়াল্টার হোয়াইট, ব্রায়ান ক্রানস্টন, আই এম নট জোকিং, ব্রায়ান ক্রানস্টন ওয়াজ দ্য ভয়েস ফর লর্ড রাম ইন দ্য লাইট, ইন দ্য প্রিন্স অফ লাইট। আপনারা গুগল করে দেখতে পারেন। দিস ইজ লাইক, মানে আমি যখন ফার্স্ট জানতে পেরেছিলাম, মানে কি বলবো, আই ওয়াজ ডামফাউন্ডেড। আপনারা যদি যারা প্রথমবার শুনবেন আপনারাও ডামফাউন্ডেড হবেন। তো ব্রায়ান ক্রানস্টন ওয়াজ দ্য লর্ড রাম ইন দ্য প্রিন্স অফ লাইট, এবং জেমস আর্ল জোন ভয়েস দিচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি বক্স অফিসেও কিছুটা সাকসেস পেয়েছিল সেই সময় 1993-তে, এবং পরবর্তীকালে সেটা ইউরোপেও রিলিজ হয় অ্যাজ ওয়ারিয়ার প্রিন্স বলে, এবং ভারতবর্ষে রিলিজ করেনি, কি কারণে আমি আর সেসবে ঢুকছি না। তো পরবর্তীকালে DD1-এ দেখাতো, এবং তারপরে পরবর্তীকালে প্রচুরবার সম্প্রচারিত হয়েছে। তো ইট ইজ মাই ফেভারিট রামায়ণা অ্যাডাপ্টেশন অফ অল টাইম বাই ফার অ্যান্ড অ্যাওয়ে। এবং যেটা বললাম যে রামায়ণ কিভাবে ওভার দ্য ইয়ার্স অ্যাডপ্ট হতে থেকেছে, মানে লর্ড রামের ক্যারেক্টারটা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।